এর সঙ্গে স্বাগত আপনাদের তিনজনকেই রাজকাহনে। আমি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন আপনাকে দিয়েই শুরু করতে চাই যে এই ৩রা নভেম্বর এ কারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কিনা যে এক রকমের রাজনীতি, মানে এ তো শুধু হত্যা নয়, মানে এক রকমের এলিমিনেশন, নিশ্চিহ্নকরণের প্রক্রিয়া আমরা দেখি আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত, এবং সেটি একরকম বাংলাদেশ যে 4টি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল সেই মূলনীতির রাজনীতিগুলোর বন্ধ করার একটা প্রক্রিয়া, সর্বতভাবে রাজনীতির নিশ্চিহ্নকরণেরই একটি প্রক্রিয়া কিনা? আপনার প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক, একটু গভীরও বটে। উত্তরটি একটু বহুমাত্রিক। ইতিহাসের পেছনে একটু ফিরে যাব। ৭১ যখন মুক্তিযুদ্ধ চলছিল সেই সময় একটি পর্যায়ে বাংলাদেশের ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত যিনি বিচারপতি আবু সাইদ চৌধুরীর সঙ্গে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী মিস ইন্দিরা গান্ধীর সঙ্গে কথোপকথন হয়। বিচারপতি চৌধুরী শ্রীমতী গান্ধীকে অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়েছিলেন বাংলাদেশকে সহযোগিতা করার জন্য। প্রতি উত্তরে মিসেস গান্ধী একটি বাক্য উচ্চারণ করেছিলেন। সেই বাক্যের উদ্ধৃতি দিয়ে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তিনি বলেছিলেন, আর যাই হোক, বাংলাদেশে যেন কোনোদিন সামরিক শাসন না হয়। তো সূচনা বক্তব্যে পেলাম 5 বছর বয়সে বাংলাদেশে সে ব্যাপারটা বাস্তব হয়ে গেল, সামরিক শাসন। তবে সামরিক শাসন কি হয়েছে? আমার একটা তির্যক প্রশ্ন। সামরিক বাহিনীর লোকজন দেশকে নিয়ন্ত্রণ করেছে ঠিকই, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে বা সমর বিজ্ঞানে যাকে সামরিক অভ্যুত্থান বলে, সেটা কি 15ই আগস্ট হয়েছে, 3রা আগস্ট হয়েছে, 7ই নভেম্বর হয়েছে? হয়নি। বরং জার্মানিতে একটি শব্দ আছে জার্মান ভাষায়, পুশ, PUTSCH, যেটা হিটলার করেছিলেন, করে ক্ষমতা দখল করবার চেষ্টা করেন, অল্প কিছু সঙ্গী সাথে নিয়ে একটা ধাক্কা দেয়া আর কি। তো 15ই আগস্টের আমি সামরিক অভ্যুত্থান বলবো না, 3রাও না, 7ই না, কারণ সংজ্ঞার্থ অনুযায়ী সামরিক অভ্যুত্থান না। তবে ফল হিসেবে, পরিণতি হিসেবে, অনিবার্য পরিণতি হিসেবে শাসনের সামরিকায়ন হয়েছিল। এটা মিলিটারাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন ইংরেজিতে বললে, নট এন্টায়ারলি, নট ডিরেক্টলি মিলিটারি রুল ইন বাংলাদেশ। এটা নিয়ে একটু গভীরতর ভাবনা চিন্তার দরকার আছে। আমি দুঃখিত, বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানের এই জন্য বলছেন, আমি ভুল বুঝে থাকলে আমাকে মাফ করবেন, ঠিক করে দেবেন, যে এটা কি এই কারণে বলছেন যে বাংলাদেশে যারা সামরিক, মানে প্রধান সামরিক শাসক হিসেবে ক্ষমতা পেয়েছেন, বা তাদেরও এক সময় রাজনৈতিক দল গঠন করতে হয়েছে, নির্বাচনে যেতে হয়েছে, সে কারণে বলছেন? সেটা তো ভয়ঙ্কর অপরাধ। একজন আমাদের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা শাসনামলগুলো আপনার কাছে সামরিক শাসনামল নয় কেন? না, ব্যাপারটা হলো সামরিক ব্যক্তিরা শাসন করেছেন, কিন্তু গোটা সামরিক বাহিনীর অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা কেউ ক্ষমতায় আসেননি। ষড়যন্ত্রমূলক ছোটখাটো অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থান তাকেই বলে যখন গোটা সামরিক বাহিনী প্রতিষ্ঠান হিসেবে জড়িত থাকে। সেই হিসেবে কোনোদিন ঘটনা ঘটেনি। আর সামরিক বাহিনীর লোকজন বেসামরিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা দখল করবে, সেটা কিন্তু সামরিক বিধিবিধান অনুযায়ী গর্হিত অপরাধ। সেই কারণে জিয়াউর রহমান, এরশাদ দুজনের বিচার হওয়া উচিত ছিল। সেই বিচারটা কিন্তু হয়নি। আর আপনার শেষ প্রশ্নটা যেটা ছিল মূল প্রশ্ন, আসলেই তাই। আপনার শেষ বা মূল প্রশ্নের সঙ্গে আমি সহমত যে বাংলাদেশকে একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। কারণটা কি? কারণটা হচ্ছে বাংলাদেশে ওই সময় যে রাজনৈতিক প্রক্রিয়া চলমান ছিল, সেই রাজনৈতিক প্রক্রিয়া কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, স্বাভাবিক। কারণ একটা দেশ সম্পূর্ণ যুদ্ধ বিধ্বস্ত, সেই দেশকে গড়ে তুলতে হলে যে পরিমাণ ব্যাপক উদ্যোগ, শ্রম,
বা ঐকান্তিকতা দরকার, সবই ছিল, কি তার মধ্যে ব্যত্যয় বিচ্যুতি যে বঙ্গবন্ধুর দিক থেকে ছিল না আমি তা বলবো না, সে অত্যন্ত স্বাভাবিক, কিন্তু তার কাজটিকে কঠিন করবার জন্য অনেক মহল তো সদা তৎপর ছিল, যেমন জাসদ। জি। এখন তো রেখে ঠেকে লাভ নাই, ইতিহাস ইতিহাসই হবে। জাসদ তো তার জন্য সময়টিকে অনেক কঠিন করেছিল। তো মোটামুটি হবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার দিকে এগিয়ে যাচ্ছিল। এটা তার আমি একটা উল্টো পথে হাঁটাটাও শুরু হলো। আচ্ছা। আমি আসবো আবারও আপনার না, কাছে। আমি পয়েন্টটা জি, শেষ করতে জি, হবে জি। একটু, তা না হলে কথাটা দর্শকরা ভুল বুঝবেন। সেটা হচ্ছে ওই সময় কিন্তু দেখা গেল যে রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তান দিকে ফেরানো যাবে না। সরাসরি সামরিক বাহিনীর কিছু কর্মকর্তার মস্তিষ্ক প্রসূত ধারণা, এবং তাদের সঙ্গে পাকিস্তানি যোগ সাজস ছিল, বিদেশি যোগ সাজস ছিল, তার মধ্য দিয়ে বিরাজনীতিকরণ প্রক্রিয়া শুরু হয়েছিল। কারণ জিয়াউর রহমানই তো বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। আমি যেতে চাই মেজর নাসির আপনার কাছে, যে আপনি কি অধ্যাপক আনোয়ার হোসেনের সঙ্গে একমত হবেন যে আসলে এটি আমাদেরকে তো একটা দীর্ঘ সময় এই ভার্সন, মানে ইতিহাসের এই রকম ব্যাখ্যা পড়ানো হয়েছে যে কিছু বিপদগামী সেনা সদস্য এই ঘটনাগুলো ঘটিয়েছে। আপনার কাছে কি এটা কিছু বিপদগামী, নাকি যে পরিমাণ ঘটনা ঘটছিল তখন সামরিক বাহিনীর ভেতরে, তাতে একটা সামরিক বাহিনীর আসলে একটা বড় অংশই এর মধ্যেই ঢুকে পড়েছিল, পুরো সামরিক বাহিনী আসলে এই অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানের অংশ হয়েছিল? থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি কোনো রাজনীতিবিদ নই, সুতরাং রাজনীতি প্রত্যক্ষদর্শী হিসেবে আমি কোনো উত্তর দিতে চাচ্ছি না। আমি একজন সেনা কর্মকর্তা ছিলাম, আই ওয়াজ এ মেজর, এবং আমি সেনাবাহিনীর সদর দপ্তরে একটা খুব গুরুত্বপূর্ণ পদে আমি কাজ করছিলাম। আমি G2 কোঅর্ডিনেশন ছিলাম উইথ চিফ অফ জেনারেল স্টাফ অফ দ্য আর্মি, অর্থাৎ জেনারেল খালেদ মোশাররফ, জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল সফিউল্লাহ। তো আমি 3রা নভেম্বর আগের কথা ধরছি, 15ই আগস্ট। 15ই আগস্টের আরও আগে চলে যেতে পারি, যে এই যে আপনি অভ্যুত্থানটা, আপনার 15ই আগস্টের কথা বলি, 3rd নভেম্বর, 7th নভেম্বর, এই যা কিছু ঘটেছে, এগুলো ইট ওয়াজ নট এ স্পার্ক, এটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা ছিল না। এটার রুট আমি মনে করি, একজন সামরিক কর্মকর্তা হিসাবে আমি মনে করি এটা ইট ওয়াজ অরিজিনেটেড ফ্রম কলকাতা। কলকাতায় খন্দকার মুশতাক আহমেদ, উনি বারবার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধকে স্থিমিত করার জন্য, মুক্তিযুদ্ধকে থামিয়ে দেওয়ার জন্য। পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে একটা সমঝোতায় পৌঁছানো, টু মেক এ কনফেডারেশন, এটসেট্রা এটসেট্রা। এখান থেকে কিন্তু আপনার শেষ শুরু, এই কনস্পিরেসির শুরু, এই 75-এর শুরু, 3rd নভেম্বরের শুরু, মানে দেশটা স্বাধীন হয়ে গেল কেন এই রাত থেকে? রাইট। এবং দেখেন, স্বাধীনতার পরে কিন্তু এরাই, এই খন্দকার মুশতাক এবং তার অনুসারীরা বেশ কয়েকজন, তারাই কিন্তু তারা মানে খুব অগ্রসরমান ছিলেন জাতীয় রাজনীতিতে, এবং বঙ্গবন্ধুর বেশ ঘনিষ্ঠজন ছিলেন। আমি এটুকু বললাম অ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন। 2 নম্বরে আসেন, দেখেন 1972 সালে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম বিদ্রোহ ঘটে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে। বিমান বাহিনীতে 1972 সালের মাঝামাঝি সময় একটা অভ্যুত্থান ঘটে যায়। তারা বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল, তখন গ্রুপ ক্যাপ্টেন খন্দকার, তাকে আটকে রাখে। এবং এটা কিন্তু সশস্ত্র বাহিনীতে কখনো হয় না, এটা বিমানের কর্মচারীরা বিমানের চেয়ারম্যানকে আটকে রাখে, এগুলা দেখা যায়। কিন্তু বিমান বাহিনী প্রধানকে আটকে রেখেছে বিমান বাহিনী সৈনিকরা, এটা কিন্তু দেখা যায় না। পরবর্তীকালে কিন্তু ওই অভ্যুত্থান চলাকালে আমরাই গিয়ে তাদেরকে নিবৃত্ত করলাম, মারধর করে আমরা এয়ার চিফকে রিলিজ করালাম, এবং যারা যারা এগুলো করছিল তাদেরকে ধরলাম। কিন্তু দুঃখজনক যে কোনো বিচার হয়নি, কিন্তু দে ওয়ার পার্ডনড, দে ওয়ার এক্সোনারেটেড। আচ্ছা, একটু ছোট ওই কেন এই ঘটনাটা ঘটেছিল ব্যাখ্যাটা আছে কি আপনার কাছে? হ্যাঁ, ব্যাখ্যাটা তো একটু দাবি দেওয়া, মোস্টলি দাবি দেওয়া, তাদের খাবার দাবারের, উন্নত খাবার দাবার দিতে হবে,
পোশাক পরিচ্ছদ উন্নত দিতে হবে, বেতন কম ছিল তখন ন্যাচারালি আই অ্যাজ অ্যান অফিসার আমাকে মাত্র 400 টাকা দেওয়া হতো পার মান্থ আমার সাবসিস্টেন্সের জন্য। তো এই সমস্ত দাবি দেওয়া নিয়ে এই বিদ্রোহটা হয়েছিল, কিন্তু এই বিদ্রোহটা কিন্তু কোনো ইনভেস্টিগেশন হলো না, কোনো বিচার হলো না। সেদিন যদি এই যে বিদ্রোহটার যদি দমন করা হতো কঠোর হস্তে, যদি একটা অনুসন্ধান করা হতো, বিচার করা হতো, তাহলে কিন্তু হয়তোবা 15 আমরা আগস্ট যদি হতো না। একটু 75-এ চলে আসি, আপনি জি এই যে 75-এর কথা এসে, তাহলে কিন্তু 75 হতো না। 75টা হয়ে গেলে একদম আমাদের চোখের সামনে, উই কুড ফিল দ্যাট সামথিং ইজ গোয়িং অন, কিছু হচ্ছে, কিছু হবে। আমি মনে হয় এই ধরনের একটা অনুষ্ঠান এখানে বলেছিলাম যে এই অভ্যুত্থানের প্রথম প্রচেষ্টাই ছিল 1972 সালে, যখন আমি বেঙ্গল লান্সারের আমি কমান্ডিং অফিসার ছিলাম। আপনি কিছু বলবেন? জি, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে প্রশ্নটি আমি করেছিলাম যে 75-এর এই ঘটনা, আপনি কি মনে করেন যে আপনি এর সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততার কথাও বলছিলেন, খন্দকার মোশতাকের ভূমিকার কথা বলছেন, আপনি কি মনে করেন যে সেনাবাহিনীর আসলে গুটি কয় সদস্যই শুধুমাত্র এর সঙ্গে জড়িত ছিল? অবশ্যই এটা ছিল, ইট ওয়াজ এ পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি কুদেটা, এবং মিলিটারির মধ্যে একটা ছোট্ট অংশ ছিল এটা, মানে একটি সামরিক অভ্যুত্থান। এটা একটা সামরিক এবং সিভিল অ্যান্ড সামরিক অভ্যুত্থান যৌথভাবে এটা ছিল। পলিটিক্যাল একটা বিরাট অংশ এর সাথে জড়িত ছিল এবং সেনাবাহিনীর একটা অংশ এর সাথে জড়িত ছিল, কিন্তু আমরা বুঝতাম, আমরা জানতাম যে সামথিং ওয়াজ ইন দ্য অফিং। এই কথাটা না বললে এটা অসম্পূর্ণ থেকে যাবে। 72 সালে কিন্তু প্রথম সিগন্যাল পেয়ে যাই ওই এই বিমান বাহিনী বিদ্রোহের পরে, যখন আমি বেঙ্গল লান্সারের কমান্ডিং অফিসার ছিলাম এবং আমার তখন 3টে ট্যাঙ্ক মাত্র আর 12টির মতো মেশিন গান সজ্জিত জিপ, 450 জন সৈনিক। আমার ব্রিগেড অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন, একজন চৌকস অফিসার, ভেরি ব্রিলিয়ান্ট অফিসার, পরবর্তীকালে উনি সরবরাহ পার্টিতে যোগদান করেছিলেন। উনি এসে আমাকে জিজ্ঞেস করলেন, হঠাৎ আমার অফিসে এসে জিজ্ঞেস করলেন যে তোমাকে যদি সময় দেওয়া হয় কতক্ষণে তুমি শহরের কি পয়েন্ট ইনস্টলেশনগুলোতে পৌঁছতে পারবে? আমি বললাম আধা ঘন্টা টু লোড অ্যান্ড হাফ অ্যান আওয়ার টু গো। আমি বললাম স্যার কেন জিজ্ঞাসা করছেন? উনি বললেন আমি যদি প্রয়োজনে এই ধরনের কোনো অর্ডার তোমাকে দেই, উইল ইউ মুভ ইউর রেজিমেন্ট টু দ্য কি পয়েন্ট ইনস্টলেশনস অ্যান্ড অ্যাক্ট অন মাই অর্ডার্স? I said no sir, I will not. Until such time I receive an order from Chief of General Staff, who is my operational commander, I will not make my regiment move to the key point installations of the country. So that was the first attempt. আমি তাকে নিবৃত্ত করেছিলাম। Second was, এটাও শেষ বলতে হবে আমাকে, সেকেন্ড ওয়াজ ইন 1974 ডিসেম্বর, সম্ভবত ডিসেম্বরে মিশর থেকে 30টি ট্যাঙ্ক চলে আসলো, আর আগে ছিল 33টি, মোটামুটি একটা ভালো শক্তি ইন 4 years টাইম। 10টা ট্যাঙ্ক না 12টা ট্যাঙ্ক যাবে চট্টগ্রামে একটা মহড়ার জন্যে। মেজর ফারুককে দেওয়া হয়েছিল দায়িত্বটা যে উনি এই ট্যাঙ্কগুলোকে কমলাপুর রেল স্টেশনে ট্রেনে তুলবেন, ট্রেনের লম্বা লম্বা ট্যাঙ্ক ক্যারি করার জন্য যে বগিগুলো আছে ওগুলোতে তুলবেন। রাত্রি 1টার সময় উনি আমার বাসায় আসলেন, কলিং বেল চাপ দিলেন, আমি খুললাম, গিয়ে দেখলাম মেজর ফারুক। উনি ঘরে ঢুকলেন, ঢুকে ফ্রিজ খুলে 1 বোতল ঠান্ডা পানি খেলেন, তারপর বললেন যে হি ইজ নট লোডিং হিজ ট্যাঙ্কস, হি ইজ মুভিং হিজ ট্যাঙ্কস, হি ইজ লিডিং 3 ট্যাঙ্কস টু ব্লাস্ট। মানে আপনি বলছেন যে আপনি 72 থেকেই আসলে অনেকগুলো ইঙ্গিত পাচ্ছিলেন যে অনেকেই অনেক রকম ভাবে তাদের কমান্ড ব্যবহার করতে চাচ্ছিলেন, একেবারে পরিষ্কার। কিন্তু আমি আবারও আপনার কাছে সেই প্রশ্নটি নিয়েই আসবো আবার পরবর্তীতে, যে তাহলে আসলে এতগুলো গুরুত্বপূর্ণ জায়গায় কমান্ডে থাকা মানুষরা 72 থেকে যখন পরিকল্পনা করতে থাকেন, তখন আসলে ভাববার সুযোগ আছে কিনা যে কতিপয় বিপদগামী লোক এ ধরনের ঘটনা ঘটিয়ে ফেলো, নাকি এটার মধ্যেও পুরো মানে সেনাবাহিনীর অভ্যুত্থান হিসেবে, মানে আমি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের কথা থেকে সেখানে আসতে চাই, আবারও সেই প্রশ্ন করব আপনাকে। অধ্যাপক গোলাম রহমান, আপনার কাছে জানতে চাই যে মানে এই 3রা নভেম্বর বা 15ই আগস্টের ষড়যন্ত্রের অংশের অনেক কিছুই তো আমরা জানি না। আসলে আমরা নিয়মিতভাবে বিভিন্ন রকম তত্ত্ব উদ্ঘাটিত হবার কারণে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলি, এখনো অনেক প্রত্যক্ষদর্শীরা কথা বলেন, তাদের কাছ থেকে জানি, কিন্তু একটি মানে এই ইতিহাসগুলোরও তো আসলে পক্ষ বিপক্ষ দাঁড়িয়ে গেছে, এই ইতিহাসগুলোরও তো অনেকগুলো ভার্সন হয়েছে। ধন্যবাদ। অবশ্যই আমার মনে হয় যে আমরা তো সৈয়দ আনোয়ার হোসেন স্যারের কাছে এবং জনাব নাসিরের কাছে আমরা দুটো ভিন্ন চিত্র পাচ্ছি। আসলে ভিন্ন এই অর্থে যে আমরা একটা জিনিস খুব পরিষ্কার আমার মনে হয়, সেটা হচ্ছে যে
একাত্তরের আমাদের মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধকে যারা মেনে নিতে পারেনি, সেই লোকগুলো কোনো না কোনোভাবে গোষ্ঠীবদ্ধ হয়েছে কিংবা কোনো না কোনোভাবে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছে। এবং সেখানে কিন্তু রাজনীতিটা খুব প্রগাঢ় রাজনীতি, সেই রাজনীতিটা যেমন আছে, সেই সাথে রাজনৈতিক দলের কোনো লোকজন তাদের অবশ্যই সংশ্লিষ্টতা আছে। এবং একই সাথে দেখা যায় যে আমাদের সশস্ত্র বাহিনীর ভেতরকার যে অংশ যারা অতি লিপসু কিংবা খুব অ্যাম্বিশিয়াস, তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে কিংবা তারা নিজেরা অর্গানাইজ করার চেষ্টা করেছে। এখন এই যে অর্গানাইজ করার ব্যাপারটা, এটা তো পুরো সশস্ত্র বাহিনী তো মুভ করবে না, সেটা তো স্বাভাবিক। নিশ্চয়ই তার মধ্যে আমাদের মুক্তিযোদ্ধারা আছেন, অনেক ভালো মানুষ আছেন মুক্তিযুদ্ধের, যারা সরাসরি যোগদান করেন নাই কিংবা তারা সমর্থন করেছেন কিংবা অনেক ত্যাগ তাদের আছে। নিশ্চয়ই তারা তো অবশ্যই বেশিরভাগ লোকই তো সেই পক্ষে। কোন সামরিক অভ্যুত্থানে কি আসলে সকলে একসাথে যাবে কিংবা মুভ করবে, এটা বোধহয় আশা করা যায় না, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় যে এখানে ওই যে অতি লিপসু বিশ্বাস যে সেকশন অফ মানে সশস্ত্র বাহিনী কিংবা সেকশন অফ পলিটিশিয়ানস, তারা নিজেদের একটা জায়গা খোঁজার চেষ্টা করেছে, একটা জায়গা তৈরি করার চেষ্টা করেছে এবং সেটা প্রতিশোধমূলক। এবং ওই যে স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তাদের গাত্রদাহ সেইখানেই আছে। এবং সেখানে বাইরের যে শক্তি, সেই শক্তিগুলো তো অস্বীকার করা যাবে না। সেখানে পাকিস্তান তো একটা বড় শক্তি ছিল সেখানে, সেটা আমাদের পিছনে লেগে থাকা। আমেরিকার ভূমিকা তো আমরা সেই সময় দেখেছি, তারা কি করেছে না করেছে। তো সুতরাং সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে তাদের ওই বহির্বিশ্বের যে শক্তিগুলো মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি। এবং তখন তো দুটা মেরুতে বিভক্ত ছিল, তখনকার রাজনীতি, বিশ্বের রাজনীতি একটা বড় বিভক্তিকরণ ছিল। তো সেখানে সোভিয়েত ইউনিয়নের যে আমাদেরকে সমর্থন করা এবং সেই কারণে ওই মেরু যে রাজনীতি, সেটাকেও এই দৃশ্যে নিয়ে আসতে হবে। এবং সবগুলো মিলিয়ে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা বুঝবো যে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য তো খুব বেশি লোক দরকার হয় না কিংবা খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। সেই জন্যে অল্প লোক হলেও তারা এই ধরনের ঘটনাগুলো ঘটাতে পেরেছে। এবং যে কারণে দেখি যে ৭৫ সালে একদল হয়তো ক্ষমতা লিপ্সু, আরেক দল নিষ্ক্রিয়। হ্যাঁ, নিষ্ক্রিয়তার লক্ষণ তো আমরা দেখেছি, কারণ বঙ্গবন্ধুকে তো ফেরাতে পারেনি, ফেরাতে আসেনি আসলে। সেই অর্থে যারা ছিল তারা তো অতি নগণ্য লোকজন, তারা ফেরানোর চেষ্টা করেছে, কিন্তু যাদের ফেরানোর কথা তারা কিন্তু ফেরায়নি, ফেরাতে দেখিনি। সুতরাং আমিও মুক্তিযুদ্ধ করেছি, আমারও সেই গর্ব। আমার মনে হয় যে হ্যাঁ, তাহলে তখন কেন এমন হলো, এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে এবং এরকম একটি পরিস্থিতিতে সেনাবাহিনীর মানুষও আছেন আমাদের সাথে, তিনি হয়তো বলতে পারবেন যে এরকম পরিস্থিতিতে নিষ্ক্রিয়তাও একরকম মানে অপরাধ কিনা, নিষ্ক্রিয়তাও আসলে অভ্যুত্থানে অংশগ্রহণ করা কিনা। দর্শক, আমরা আবার ফিরবো একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহনে। মানে কি মনে হলো যে আপনি যে বলছিলেন যে পুরো মানে এটা সেনাবাহিনী এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কোনো বিষয় নয়, সেনাবাহিনীর কিছু গুটি কয় লোকের তো মানে রাজনৈতিক, আর মেজর নাসির বলছিলেন যে রাজনৈতিক নেতৃত্ব এবং সেনা বাহিনীর কিছু লোক একত্রেই সেটি ঘটিয়েছেন। তো তাহলে রাজনীতি নিশ্চিহ্নকরণের এই প্রক্রিয়ায় যদি রাজনৈতিক ব্যক্তিও থাকেন, সেটিও একটি রাজনীতি না। এখানে উদ্দেশ্যটা একটু অন্যরকম ছিল। নাসির যেটা বলেছে সেটা সর্বৈব সত্য। পৃথিবীর কোনো দেশে কখনোই কোনো সামরিক অভ্যুত্থান হয়নি রাজনৈতিক নেতাদের পোষকতা ছাড়া, অন্তরালবর্তী পোষকতা ছাড়া। এবং যখন সামরিক বাহিনী ক্ষমতাসীন হয়, ওই রাজনৈতিক নেতারা সুবিধাভোগী হয়, এটা সর্বৈব ঠিক। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের যে অভ্যুত্থানের কথাটা বলছি, আমি অভ্যুত্থান বলি না, বরং একটা ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা আর কি। এর সূত্রপাত কিন্তু নাসির বলেছে যে কলকাতায় ৭১-এর আগস্ট সেপ্টেম্বরে মোশতাক গঙের কর্মকাণ্ড। আমি আরো একটু পেছনে নিয়ে যাব, ইতিহাসের শেকড়ে নিয়ে যাব। শেখ মুজিব এবং মোশতাক বিরোধিতা, বৈরিতার সূচনা 1949-এ যখন আওয়ামী লীগ হয়, তখন শেখ মুজিবই ছিলেন, বঙ্গবন্ধু হননি। কারণ তার প্রথম
যুগ্ম সম্পাদক করা হবে, মৌলানা ভাসানী সভাপতি সর্বসম্মতিক্রমে। তিনি বলছেন যে কে যুগ্ম সম্পাদক হবে। 1 নম্বরে লিখতে বললেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব তখন কারাগারে ভাষা আন্দোলন করে, মোশতাক সামনে বসা। মোশতাক প্রতিবাদ করলেন যে শেখ মুজিবকে কেন, আমাকে দেখেন না, আমি 1 নম্বর হতে পারি না? ভাসানী বললেন যে শেখ মুজিব কারাগারে, সেই জন্য 1 নম্বর, তুমি 2 নম্বর। এই শুরু হলো মুজিব মুশতাক বৈরিতা। আর একটা কথা বলি, 66-তে যখন 6 দফা আন্দোলন চলছে, তখন কমরেড মনি সিং বঙ্গবন্ধুকে সতর্ক করেছিলেন যে খেয়াল রাখবা, মুশতাক এমন একটা সাপ যে পায়ে নয় মাথায় ছোবল দেয়। তাই দিল। তো এই পাকিস্তানপন্থী মুশতাক কিন্তু আওয়ামী লীগ করলেও কোনোদিন পাকিস্তানের আদর্শ লক্ষ্যর বাইরে ছিল না। তাহিরউদ্দিন ঠাকুর, মাহবুব আলম চাষি সব পাকিস্তানপন্থী। তো পাকিস্তানপন্থী রাজনীতিবিদরা পাকিস্তানপন্থী সেনাবাহিনীর যোগ সাজস, অর্থাৎ মিলতে হবে তো একটা জায়গায়। তো এই যোগ সাজসে মুক্তিযুদ্ধ পরিপন্থী বাংলাদেশ তৈরি করবার জন্যে, পাকিস্তান তৈরি করবার জন্যে, মিনি পাকিস্তান তৈরি করবার জন্যে ওই কাজটি হয়েছিল 15ই আগস্ট। এবং সেই জন্য সেই 75-এর পুরো বিষয়টিতে শেষ পর্যন্ত মুশতাক বা কোনো মানে কোনো রাজনীতিক তো ফায়দাটা তুলতে পারলেন না শেষ পর্যন্ত। সেটা তো গোড়ায় হিসাব থেকে মীর জাফর যখন ক্লাইভের সঙ্গে ষড়যন্ত্র করেছিল, তখন ওই কুঠিতে বসে তখন কি ভেবেছিল যে সেও গদিটা সামলাতে পারবে না? আর মেজর নাসির, আপনার কাছে যদি চাই, আমার কাছে মানে খুব টুকরো টুকরো বিভিন্ন জনের লেখা বা যতটুকু পড়বার সুযোগ হয়েছে, সেটা থেকে তো মনে হয় যে সেদিকে আবার 15ই আগস্টের ঘটনার পর বঙ্গবন্ধুপন্থী, বঙ্গবন্ধুর খুবই কাছের, আপনি বলছেন আপনি খালেদ মোশাররফের সাথে ছিলেন, তিনি তো তাই হিসেবেই পরিচিত ছিলেন, কিন্তু তিনি সহ জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, কর্নেল তাহের, এদের সবার মধ্যে তখন একটা কে আসলে সেনাবাহিনীর নেতৃত্ব দেবেন তা নিয়ে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। মানে সেনাবাহিনীকে কমান্ডে ফেরানো, সেনাবাহিনীর শৃঙ্খলা আনয়ন, 4 নেতা পড়ে আছেন জেলে, এইগুলো তো এদের কারো চিন্তার বিষয় ছিল বলে মনে হলো না। সেনাবাহিনীর শৃঙ্খলা আসলে 72 থেকে 75 পর্যন্ত যদি এই ফেজটা ধরি, কখনোই ছিল না। সেনাপ্রধান ছিলেন জেনারেল সফিউল্লাহ। আমি তাকে অন্যভাবে ডিপিক্ট করব না, কিন্তু ওনার নিয়ন্ত্রণে ছিলেন না সেনাবাহিনী, এটা দ্যাটস ফর শিওর। একইভাবে জিয়াউর রহমান নিশ্চয়ই ছিলেন না, কারণ থাকলে তো আর 15ই আগস্টে ট্যাঙ্ক নিয়ে রওনা হয়েছেন, বঙ্গবন্ধু তাকে ফোন করেছেন, তিনি কিছুই করতে পারেননি, তা হওয়ার কথা না। তারপরে জিয়াউর রহমানও উনি করেছেন এ কাইন্ড অফ কনস্পিরেসি। জেনারেল সফিউল্লাহ একদিন আমার বলছিলেন, হি ওয়াজ মাই সেক্টর কমান্ডার, আমি তার কোম্পানি কমান্ডারও ছিলাম মুক্তিযুদ্ধে। তো উনি আমাকে একদিন দুঃখ প্রকাশ করে বলছিলেন যে আমি 1 কদম আগালে জিয়াউর রহমান 3 কদম পিছিয়ে যায়, তা আমি কি করব, কয় দিক সামলাবো। হি সেড দিস টু মি। আরেকটা জিনিস আছে কিন্তু, যে ঠেকাবার, অভ্যুত্থান ঠেকাবার, আমরা সবাই বুঝতে পারছি যে there is a coup d'etat situation prevailing in the entire cantonments and cantonments all over ঢাকা, চিটাগং, যশোর, রংপুর, সব জায়গায় একটা অবস্থা বিরাজ করছে, অস্থিরতা বিরাজ করছে। এখন কে করবে, বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে, সেটা দেখার অপেক্ষা আর কি। জেনারেল সফিউল্লাহ আমাকে একদিন বলছে, তার বাসায় আমি গিয়েছিলাম, আমি লন্ডনে I went for my junior staff college. তা আমি জেনারেল সফিউল্লাহর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য গিয়েছিলাম। উনি বলছে, নাসির, আমি জানি যে অস্থিরতা আছে সেনাবাহিনীতে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি বলছি, আমি জানি সেনাবাহিনীতে অস্থিরতা আছে, কিন্তু সেনাবাহিনীর অস্থিরতাকে আলাদাভাবে দেখার কোনো অবকাশ নেই। দেশের অস্থিরতার সঙ্গে সেনাবাহিনীও অস্থির, এটা মেনে নিতে হবে, দে আর ইন্টারলিঙ্কড। 1 দ্বিতীয় কথা উনি বলছিলেন যে আমি কোনো ইন্টেলিজেন্স পাচ্ছি না। ডিজিএফআই কাছে আমি আপনাকে এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক মানে প্রধান তিনি পাচ্ছিলেন কিনা সেই খবর। যে উনি বলছেন যে আমাকে কোনো ইন্টেলিজেন্স দিচ্ছেন না ডিজিএফআই। আমি বঙ্গবন্ধুকে বলেছি, আমি প্রধানমন্ত্রীকে বলেছি, তখন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী, আমি বলেছি যে স্যার আমি কোনো ইন্টেলিজেন্স পাচ্ছি না। এনএসআই রিফিউজ টু গিভ ইউ ইনফরমেশনস অর ইন্টেলিজেন্স। ভার্চুয়ালি সফিউল্লাহ ওয়াজ কাট অফ ফ্রম এনি ইন্টেলিজেন্স। আবার এট দ্য সেম টাইম আমার সন্দেহ হয় বঙ্গবন্ধু আসলে
কোনো ইন্টেলিজেন্স পাচ্ছিলেন আমি কিনা এটাই জানতে চাই। সেটা নিয়ে আমার সন্দেহ। কারণ আমি জানি, আমি গুণে দেখেছি 21 জন লোক, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী 21 জন ব্যক্তি বঙ্গবন্ধুকে একটা বৃত্তের মতো করে সন্দেহ আছে। উনি যদি ইন্টেলিজেন্স পেত তাহলে 32 নাম্বারের মতো ওই বিল্ডিং এ, অরক্ষিত একটা বিল্ডিং এ উনি কখনোই থাকতেন না। উনি গণভবনে চলে যেতেন বা এমন একটা পন্থা নিতেন। উনি হয়তো সফিউল্লাহকে বলতেন, সফিউল্লাহ, আই ওয়ান্ট সিকিউরিটি ফ্রম ইউর আর্মি, হাউ ইউ ওয়ান্ট টু গিভ ইট আই ডোন্ট নো, গিভ মি দ্য সিকিউরিটি, এটা বলতেন। অধ্যাপক গোলাম রহমান, মানে এই আমরা 21 জনকে আমাদের ট্রেস আউট করা যায়? আমার কিন্তু জি, পাল্টা প্রশ্ন জি, ইচ্ছে জি, করছে যে অবশ্যই। এই 21 জনকে ট্রেস আউট করা যায়? ইজিলি আমি আপনাকে তো বড় যে কোনো সময় বলে ভালো দিতে পারি যে এই মানে 21 জন। আমরা কিন্তু এই এই ইনফরমেশনগুলো খুব ক্লুগুলা- প্রকাশ্যে আমরা জানি না। একেবারে। হ্যাঁ, আমরা জানি ছোট আপনি ছোট ছোট দেখেন, গল্প হিসেবে, আপনি কিন্তু দেখেন, আমি কয়েকজনের কথা বলছি। ডিজিএফআই চিফ ছিলেন এয়ার কমোডর আমিনুল ইসলাম, উনি একজন রাজাকার ছিলেন। উনি মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে পাকিস্তান ইন্টেলিজেন্সে কাজ করেছেন। তাকে বানানো হয়েছে ডিজিএফআই চিফ। তো বঙ্গবন্ধু কিভাবে ইনফরমেশন পাবেন? আর সফিউল্লাহকেই বা উনি ইনফরমেশন কেন দেবেন? সাফদার, উনি একটা লাস্ট ডে পর্যন্ত উনি ছিলেন পাকিস্তান ইন্টেলিজেন্সের প্রধান, বেসামরিক গোয়েন্দার প্রধান। উনি ছিলেন এনএসআই চিফ। উনি বঙ্গবন্ধুকে অধ্যাপক গোলাম রহমান, এই যে দেখুন, এখনো তো মেজর নাসির স্পষ্ট মনে করতে পারছেন সবকিছু। হ্যাঁ, তো এই প্রত্যক্ষদর্শীরা আছেন, তারা দেখেছেন, তারা বলতে চাইছেন। এরপরেও আমরা যদি এখনো একটি ইতিহাস, মানে এই সময়ে কি ঘটেছিল তার একটি পূর্ণাঙ্গ তথ্য, বস্তুনিষ্ঠ তথ্য না বের করে আনি, তাহলে তো আসলে মানে আমরা তো দেখেছি যে কিভাবে ইতিহাসগুলো বদলে যায়, কিভাবে ইতিহাসের বক্তব্যগুলো আমি বদলে স্যার যায়। একটা মিনিট নেব এই প্রশ্ন উত্তর, তারপরে আমাকে কম সময় দিয়েন। একটা, আমার সেনাবাহিনীতে, বাংলাদেশ সেনাবাহিনীতে জন্ম একটা আতুর ঘরে, যে আতুর ঘরের থেকে 15ই আগস্টের জন্ম। আমি আর ফারুক পাশাপাশি দুটো রুমে অফিস করি। ফারুকের কাছে কর্নেল তাহের আসে, মেজর জলিল আসে, সফদর আসে, জেনারেল এমআই করিম আসে। জেনারেল এমআই করিম হচ্ছে ইয়াহিয়ার ইস্ট পাকিস্তান অ্যাফেয়ার্স অ্যাডভাইজার, উনি আসেন, প্রায় আসেন। প্লাস আসেন কে? ব্রিটিশ মিলিটারি অ্যাটাশি কর্নেল ব্রাউন। হি ইজ দ্য মেইন ম্যান যে হু পুট ফারুক টুগেদার উইথ ফিলিপ চেরি। আমেরিকান গোয়েন্দাদের সঙ্গে একত্রিতকরণের জন্য এই কর্নেল ব্রাউন, হি প্লেড দ্য মেইন রোল। কিন্তু দুঃখজনক হচ্ছে, আমি আতুর ঘরের লোক, আমাকে আজ পর্যন্ত কেউ এসে জিজ্ঞাসা করে নাই যে ভাই তুমি কি জানো, তুমি কি দেখেছো, তুমি কি শুনেছো। আমি তো শুনেছি হ্যাঁ অভ্যুত্থানের পরিকল্পনা হচ্ছে, প্ল্যানিং হচ্ছে, কিভাবে কি করবে হচ্ছে। আমি ঢাকা সেনানিবাসের অফিসার্স ক্লাবের আমি সেক্রেটারি। প্রত্যেক রোববার জেনারেল জিয়াউর রহমান সাহেব ওখানে তার বন্ধু বান্ধবদেরকে ওখানে নিয়ে আসতেন। কে কে আসতেন? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সরকার সাহেব ছিলেন একজন, উনি আসতেন। রুহুল কুদ্দুস আসতেন, মাহবুব আলম চাষি আসতেন, তারপরে আসতেন প্রধানমন্ত্রী সচিব আসতেন, ওই রহিম সাহেব, আব্দুর রহিম পিএসপি, উনি রাজাকার বাহিনীর প্রধান ছিলেন, উনি আসতেন। তো এই সমস্ত লোক কি আলোচনা করতাম, যেহেতু মাই ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ ইজ ইন দ্য ক্লাব, অ্যাজ সেক্রেটারি আই হ্যাড টু স্টে ইন দ্য ক্লাব টু। কখন কি দরকার হয়, খাবার আনছি, এটা আনছি, সেটা আনছি, এবং দেয়াল ভেদ করে অনেক কথা আমার কানে ভেসে আসতো। কিন্তু কার কাছে বলবো? হু টু স্পিক টু? আমার সেরকম কোনো ছিল না। আমার দুঃখ এখানেই যে আজ পর্যন্ত দেশের কোনো লোক আমাকে জিজ্ঞাসা করে নাই তুমি কি শুনেছো, কি দেখেছো, একটু বলো। থ্যাংক ইউ। শুনেছো কি দেখেছো, এটা বলার সময় এসেছে কিনা? এই 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 ধারাবাহিকতাই কিন্তু এই এই যে সাম্প্রতিক যে আমরা ইতিহাস দেখি, সেখানেও দেখি যে আওয়ামী লীগ 21 বছর ক্ষমতা থেকে দূরে থাকে। তার কারণ হচ্ছে কারণ এই যে ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের রাজনীতি দীর্ঘদিন ধরে চলেছে। এখনো যে আমরা সেই ষড়যন্ত্রের বাইরে, আমি এটা বলবো না। কারণ এখনো কোনো না কোনোভাবে এই ষড়যন্ত্রেরই ঘটনাগুলো কোনো না কোনোভাবে এক এক সময় ফ্লাশ করে আর কি, ব্লাস্ট করে। আমরা যখন দেখি গণতান্ত্রিক চর্চায়, যখন থেকে গণতন্ত্রের নাম করে কোনো ধরনের গণতান্ত্রিক বিষয় থাকে না, যখন থেকে জ্বালাও পোড়াও হয়, যখন থেকে আমাদের দেশের ট্রেন লাইন প্রার্থনা করতে থাকে যে সেনাবাহিনী আসবে, সেনাবাহিনী, ওই তো তার মানে প্রতিকার বোধহয় সেনাবাহিনী, তার মানে ঘুরে ফিরে ওই সেনাবাহিনীকে স্পন্সর করার মতো একটা ব্যাপার এসে যায়। এখন বিষয় হলো এই খবরগুলো, এই তথ্যগুলো, এগুলো তো বের করা দরকার। আমাদের যেমন ঐতিহাসিক আছেন তাদের যেমন দায়িত্ব, আমার মনে হয় এছাড়াও এখন কিন্তু আমাদের একটা আইন হয়েছে, তথ্য অধিকার আইন। এখন তথ্য অধিকার আইনে একজন নাগরিক
যে কোনো সরকারি এবং বেসরকারি অফিস থেকে এই তথ্য পেতে পারেন। এখন সে বলবেন কারণেই স্যার আপনাকে আনা যে এখন আসলে কথা হচ্ছে যে আমি এই যদি তথ্য চাই, আমি কিভাবে এই পেব? তথ্য- হ্যাঁ, হ্যাঁ। একজন নাগরিক সেই তথ্য আছে কিনা আপনার কাছে? আছে না, আমার কাছে তো কোনো হ্যাঁ, তথ্য নেই। হ্যাঁ। আমি হচ্ছে তথ্য সরকারি, আমাদের সরকারি এবং বেসরকারি প্রায় 24,700 দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন 24,700 অফিসে। তারা কিন্তু সেই অফিসের তথ্য দেওয়ার জন্য তারা মানে দায়িত্বপ্রাপ্ত। এখন একজন নাগরিক তথ্যের অধিকারের তথ্য অধিকার আইন 2009 বলে তথ্য চাইতে পারে। এখন কেউ যদি মনে করে যে আমি এই 75 সালের কিংবা সেই 3রা নভেম্বরের এই ঘটনা আমি জানতে চাই, কার কাছে জানবেন? তথ্য কোথায় আছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইতে পারেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় চাইতে পারেন, প্রধানমন্ত্রীর কার্যালয় চাইতে পারেন, চাইতে তো পারেন। এখন কথা হচ্ছে যে এই সব তথ্যগুলি কিভাবে আছে, কেমন করে আছে আমরা জানি না, উই ডু নট নো। তো তাহলে একেবারে কি নেই তথ্য? নিশ্চয়ই না। আমরা তো দেখেছি যে এক সময় 75-এর যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই ঘটনার তো বিচারই বন্ধ ছিল, ইম্পিউনিটি ছিল। তারপরে আইন করতে হয়েছে এবং সেই বিচারের ব্যবস্থা করতে হয়েছে এবং বঙ্গবন্ধুর খুনিরা সাজা পেয়েছে। এখন তথ্য নিশ্চয়ই ছিল, তথ্য নিশ্চয়ই আছে। অনেক তথ্য নষ্ট করে ফেলা হয়েছে, নষ্ট অনেক করে ফেলা evidence হয়েছে, নষ্ট করেছে। অনেক আইনমন্ত্রী ফাইলও তো ছিলেন নষ্ট করে আমাদের ফেলা এর হয়েছে। আগে, হ্যাঁ, তিনি বলছিলেন যে অনেক মানে মামলার অনেক এভিডেন্সও নষ্ট করা হয়েছে। এটা খুব স্বাভাবিক। এবং যারা ওই সতর্কভাবে ওই কাজগুলো, তাদের তো উত্তরসূরি আছেন, একবারে তো সবাই ভালো মানুষ হয়ে যান। আমি একটা বিরতির পর অধ্যাপক গোলাম রহমান আপনার কাছেই ফিরতে চাই যে এই নিশ্চিহ্নকরণের রাজনীতি বা এই রাজনীতি যারা করতে চেয়েছেন তাদের রাজনীতিটাও বারবার ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া চলছে কিনা এখনো বাংলাদেশে। দর্শক থাকুন রাজকাহনে। আবার ফিরে এলাম রাজকাহনে। অধ্যাপক গোলাম রহমান, আপনি বলছিলেন যে বিভিন্ন সংকটে এরপর থেকেই শুরু হলো যে একরকমের ওই যে সেনাবাহিনী এসে উদ্ধার করবে এই ধারণাটা, কিন্তু আবার রাজনীতির দিক থেকেও দেখুন যে এই ফারুক রশিদের ফ্রিডম পার্টিকেও তো বিভিন্ন সময় রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে। একদিকে তাদের পুরস্কৃত করা হয়েছে, আবার 88 সংসদে তারা বসেছেন, 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা প্রধান বিরোধী দলীয় নেতা হয়ে উঠেছে। তাহলে তো বুঝতে হবে যে ওই গোষ্ঠী, ওই গোত্র, তারাই তো একসাথে আছে এখনো। তারাই তো সেই সময় থেকে এই একই কোনো না কোনোভাবে একই, মানে হয়তো রূপটা একটু একটু পাল্টেছে, কিন্তু তারাই তো আছে এখন। তারা পতাকায়, তারা গাড়িতে পতাকা তুলে দিয়েছে, তারা এই দেশের শত্রুতা করেছে, এই দেশের মুক্তিযুদ্ধকে মানেনি, কিন্তু তাদের এই গাড়িতে পতাকা তো উড়েছে। এবং তার পরবর্তী আমরা কি ক্রোনোলজি আমরা কিভাবে দেখি, 21 আগস্টের যে গ্রেনেড হামলা, প্রধানমন্ত্রীকে মেরে ফেলার যে প্রচেষ্টা, 24 জন লোক যে মারা গেল, আইভি রহমান যে মারা গেল, তার পরবর্তীকালেও তো অনেক ঘটনা ঘটছে। এবং শেখ হাসিনাকে মারার জন্যও তো কত রকম ফন্দি ফিকির, কত ধরনের প্রচেষ্টা হয়েছে, কত ধরনের অ্যাটেম্প্ট হয়েছে। তাহলে আমরা কিন্তু মানে গুদা সব ভুলে যাই, অল্প দিনে খুব ভুলে যাই, সব অন্যভাবে মনে হয় যে ঠিক হয়ে গেছে সব কিছু, এই একটা ধারণা। কিন্তু স্বাভাবিকভাবেই যারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে এবং শত্রুতা বজায় রেখেছে, তারা তো একেবারে বিষধর সাপ, তারা তো শুরু থেকেই একইভাবে করে যাচ্ছে। তাদের তো কোনো পরিবর্তন হচ্ছে না, তাদের তো মোটিভ চেঞ্জ হচ্ছে না, তারা তো ভুল শুধরাচ্ছে না, তারা তো নিজেরা অনুতাপ কিংবা পরিতাপ কিছুই মনে করছে না নিজেদেরকে। তাহলে কোথায় আমরা দাঁড়িয়ে? আমাদের সেইখানে বোধহয় পরিষ্কার স্ট্যান্ড নেওয়া দরকার যে আমরা কোথা থেকে কোথায় আসছি, এখন কি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং এই অবস্থা থেকে আমাদের কিভাবে পরিত্রাণ পাওয়া উচিত। এখানে কোনো ধরনের ওই মহানুভবতা কিংবা দয়া দাক্ষিণ্যের কোনো সুযোগ আছে বলে মেজর নাসির, আমার আপনি মনে হয় না। বারবার বলছেন যে মানে আপনি শুরু করেছিলেন ওই জায়গা থেকে কথা যে এই অভ্যুত্থানের পেছনে পাকিস্তানপন্থী মানে মুক্তিযুদ্ধকে আপনি এই সব ঘটনা প্রবাহের পেছনে একটা কারণ মনে করেন যে মানে মুক্তিযুদ্ধ তে সাফল্য পেয়ে যাওয়ায় অখুশি রাজনৈতিক পক্ষ এবং সামরিক পক্ষের সরাসরি মানে একটা সংশ্লিষ্টতা আপনি প্রতিষ্ঠা করেছেন আপনার বক্তব্যের মধ্যে। কিন্তু আবার আপনারা যে অভ্যুত্থান করেছিলেন খালেদ মোশাররফের নেতৃত্বে, 3 তারিখে আপনাদের অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে তো অনেকে রুশ ভারতের মদতে পরিচালিত অভ্যুত্থান বলেন, তো তার মানে রুশ ভারতও তো ছিল। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। মানে আমেরিকা পাকিস্তান যদি থাকে। আপনি এই প্রশ্নটা আমাকে করেছেন। হ্যাঁ, আমাদেরকে রুশ ভারতের দালাল হিসেবে বেশ প্রচার চললো। 5 তারিখ থেকে লিফলেট ছড়ানো হলো
জাসদের লিফলেট মানে ভেসে গেল বাংলাদেশ, সারা বাংলাদেশ, বিশেষ করে রাজধানী ঢাকা। আবার ইন্টারেস্টিং, আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না, মুসলিম লীগেরও একটা লিফলেট কিন্তু সেদিন বের হয়েছিল 5 তারিখে, জাসদের ঠিক পাশাপাশি, এবং সেখানে আমাদের সৈনিক সংস্থার আর বিপ্লবী সৈনিক সংস্থা এবং বাংলাদেশ মুসলিম লীগ, তারাও বলল যে এটা রুশ ভারতের এটা ষড়যন্ত্র এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করাই বা ক্ষমতায় ফিরিয়ে আনাই হচ্ছে এই বিষয়ের উদ্দেশ্য। সম্ভবত তারা কিন্তু ততক্ষণে বঙ্গবন্ধু তো মারা গেছেনই সপরিবারে, 4 নেতাও শেষ। রাইট রাইট। এখন কথা হচ্ছে যে তর্কের খাতিরে ধরেই নিলাম যে আমরা রুশ ভারতের দালাল, ঠিক আছে, ভালো কথা। তো রুশ ভারত মাত্র 3.5 বছর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি অবদান রাখেনি? বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি তারা সাহায্য সমর্থন যোগায়নি? বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কি তারা অগ্রসরমান করেনি বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে? বাংলাদেশের ঢাকার মানুষ 1971 সালে 2 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত আকাশে যদি ভারতের মিগ না দেখতো বা ন্যাট বা হান্টার না দেখতো, তাহলে ক্রন্দন করতো, কান্নাকাটি করতো, ঘুমাতে পারতো না। সেই দিনও গেছে। মাত্র 3.5 বছরে ভারত এবং রুশ এত খারাপ হয়ে গেল, আর আমরা হয়ে গেলাম রুশ ভারতের দালাল। কারণটি হচ্ছে যে একটা মিছিলের কারণেতেই কথা বলা, মিছিলটা ছিল আওয়ামী লীগের মিছিল। তাহলে আওয়ামী লীগ কি রুশ ভারতের দালাল? তাহলে 1972 সালে কখন আওয়ামী লীগের সেই মিছিল? 3 বা 4 তারিখ সকালবেলা একটা বিশাল মিছিল হয়েছিল। এক মাথা ছিল ইউনিভার্সিটিতে, আরেক মাথা পৌঁছে গিয়েছিল বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি। না, আওয়ামী লীগের নেতাকর্মীরা নভেম্বরে নেমে এসেছিল। হ্যাঁ, আমাদের অভ্যুত্থানে ঠিক পরপরই নেমে এসেছিল, ওটার কারণে বলা হলো। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ কি তাহলে রুশ ভারতের দালাল? তার রুশ ভারতের দালাল হতে বঙ্গবন্ধু 1972 সালে ভারতীয় বাহিনীকে ফিরিয়ে নিতে বাধ্য করেছিলেন ভারত সরকারকে। তাহলে কি করে হলো? 1974 সালে উনি লাহোরে গিয়েছিলেন, ওআইসিতে ইসলামিক কনফারেন্সে গিয়েছিলেন। তাহলে হোয়াট ডাজ ইট মিন? আসলে এটা কিছুই না। তারা চেয়েছিল ইতিহাসের চাকাটা ঘুরিয়ে দেওয়ার জন্য, এবং যারা রুশ ভারতের দালাল বলে এই অভ্যুত্থানটাকে অভিহিত করে থাকেন, আসলে তারা হচ্ছেন বাংলাদেশের সমাজের কুলাঙ্গার অংশ। আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করতেই চাই, যেহেতু আপনি খালেদ মোশাররফের অভ্যুত্থানের মানে একজন অন্যতম সংগঠক, আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই মানে খালেদ মোশাররফও কি আসলে সেনাবাহিনীর ভেতরে, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ক্ষমতাটি থাকবে সেই বিষয়ে উনি খুব কমফোর্টেবল ছিলেন? কারণ না হলে মানে বঙ্গবন্ধুপন্থী, বঙ্গবন্ধুর বিশ্বস্ত খালেদ মোশাররফের তো জেলে 4 নেতাকে মানে এক রকমের 4 নেতার প্রোটেকশনের ব্যবস্থা করার কথা, 4 নেতা মানে তার নেগোসিয়েশনে, তার চিন্তায় তো থাকার কথা। কারণ রাজনৈতিক নেতৃত্বে ফিরতে হলে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলামরা ভেতরে, তাদের কাছেই তো ফিরতে হবে। আসলে 3 নভেম্বরের অভ্যুত্থানটা ছিল একটা বিশাল দত্তের বিরুদ্ধে একটা ছোট পিপিলিকার একটা যুদ্ধ। আমরা অভ্যুত্থান করেছি মাত্র 2টো ব্যাটালিয়ন নিয়ে, ফার্স্ট বেঙ্গল অ্যান্ড 4 বেঙ্গল। 4 বেঙ্গলটা ছিল খালেদ মোশাররফের নিজের ব্যাটালিয়ন। উনি এই ব্যাটালিয়নে বিদ্রোহ করেন 1971 সালে, এবং এই ব্যাটালিয়ন নিয়ে উনি যুদ্ধ করেছেন, আহত হয়েছেন ভারতে এই ব্যাটালিয়ন নিয়ে যুদ্ধ করতে গিয়ে। আর ফার্স্ট বেঙ্গল ছিল মেজর হাফিজউদ্দিনের। হি ওয়াজ এ গ্যালেন্ট ফাইটার, একজন ভালো সংগঠক। উনিও নিশ্চয়তা দিয়েছিলেন যে ফার্স্ট বেঙ্গল পাওয়া যাবে। অ্যান্ড উই ওয়ার লাকি যে আমরা 2টো মিগ বিমান এবং 2টো হেলিকপ্টার, রকেট সজ্জিত দোনোটাই আমরা পেয়েছিলাম। এই 2টো হেলিকপ্টার, 2টো বিমান যদি না থাকতো তাহলে সম্ভবত আমরা এই অভ্যুত্থানে যেতে পারতাম না। আমাদের শক্তি এত সীমিত ছিল যে জেলখানায় যে ধরনের একটা ঘটনা ঘটতে পারে এবং সেটা একটা প্রোটেকশন দিতে পারে দরকার, সেটা আমাদের এই বুঝতে পারিনি। অসংখ্য ধন্যবাদ মেজর নাসির, আপনাকে মানে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, একদম শেষ মন্তব্য আপনার কাছে স্যার, আমাদের সময়ও শেষ। বলুন কি প্রশ্ন? না, আমি আপনার কাছে এটাই জানতে চাইবো যে যেই প্রশ্ন নিয়ে শুরু করেছিলাম, যে এই নিশ্চিহ্নকরণের রাজনীতি আসলে রাজনীতিকে নিশ্চিহ্ন করবারই প্রক্রিয়া ছিল কিনা? আসলে দুটো, প্রথমত নেতৃত্ব নিশ্চিহ্নকরণ আর মুক্তিযুদ্ধপন্থী রাজনীতিকে নিশ্চিহ্নকরণ, দুটো প্রক্রিয়া সমান্তরালে চলেছিল। তবে 15ই আগস্ট থেকে 7ই নভেম্বর পর্যন্ত ঘটনাগুলো এত দ্রুত ঘটে গেছে, মানে যোগ ধাঁধানো দ্রুততার সঙ্গে, ইংরেজিতে যাকে বলা হয় ব্লাইন্ডিং র্যাপিডিটি, যার ফলে অনেক তথ্য নিয়ে কিন্তু ধোঁয়াশা এখনো রয়ে গেছে। এই যে আপনি যে প্রশ্নটি মেজর নাসিরকে বলেন, যার সদুত্তর সে দিয়েছে বলে আমি মনে করি,
যে এবং 3 স্যার, তারিখে আপনারা তো ওই সময়টায় আছেন, কিন্তু সে সময় তো আসলে কি ঘটছে সেগুলো মানে না, জানবার কোনো উপায় নাই, নেই। তথ্য নাই কোনো। আর এই যে মেজর নাসির একটা অনুযোগ করলো যে তাকে কেউ জিজ্ঞেস করলো না, জানলো না, জানতে চাইলো না যে প্রত্যক্ষদর্শীর কাছে কি তথ্য আছে। এটা আমাদের জাতিগত বৈশিষ্ট্য। আমরা ইতিহাস ভুলে যাই, ইতিহাস গিলে খাই, ইতিহাস বিকৃত করি, তথ্য জানতে চাই না, সত্য জানতে চাই না। সত্য জানলে আমাদের অনেকেরই অসুবিধা হতে পারে, সেই জন্যই সত্যটা জানতে চাই না আমরা আর কি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ধন্যবাদ অধ্যাপক গোলাম রহমান। আমরা প্রতিদিন আমাদের রাজকাহন শেষ করি এই কোনো এক জনপদের মানুষের অন্যরকম সাফল্যের গল্প দিয়ে। যেমন 60-এর দশক থেকে নানা রঙের খেলনা তৈরিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খোলাস গ্রামের মানুষ। সারা দেশে খেলনা সরবরাহ করে নিজেদের ভাগ্য বদল করছেন সেই গ্রামের মানুষ। দেখে আসি বগুড়ার দুপচাঁচিয়া গ্রামের খবর, দুপচাঁচিয়া উপজেলার। কাঠ প্লাস্টিকের রং বেরঙের নানা রকম খেলনা তৈরি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খোলাস গ্রামের মানুষের প্রধান জীবিকা। পুরুষদের পাশাপাশি নারীরা এমনকি শিশুরাও পড়া ও খেলার ফাঁকে তৈরি করে খেলনা। আমি ছোটবেলা থেকে এই কাজটা করি, এই কাজ করতে আমার ভালো লাগে। আগে যেভাবে পড়াশোনা দেওয়া গেছে, যেভাবে রেট ছিল, কোন চলার সমস্যা হয়নি, ঠিক আছে। 60-এর দশকে মাটি ও কাঠের খেলনা তৈরি করতেন নারীরা, পুরুষরা সেগুলো নিয়ে ছুটতেন দেশের বিভিন্ন প্রান্তের মেলায়। মাটি ও কাঠের সঙ্গে এখন যুক্ত হয়েছে প্লাস্টিকের খেলনা। আগে মাটির গাড়ি দিছি, মাটির গাড়ি বেচতে বেচতে কাঠের গাড়ি বেচার পরে এই যে এখন এই যে চায়না মাল উঠাবার লাগছি। আমি আগে প্রথম ঢাকার থেকে মাল ব্যাংকে নিয়ে আসছি, ব্যাংকে নিয়ে আসে আস্তে আস্তে খুব বড় হয়ে গেছে। জন্মসূত্রেই খোলাস গ্রামের মানুষ এ পেশায় যুক্ত। ঘরে ঘরে লোহার তৈরি মেশিন, প্রায় প্রতিটি ঘরেই পাওয়া যাবে খেলনা তৈরির কোনো না কোনো যন্ত্র। আমাকে বাবার কিছুই ছিল না, এখন বর্তমান এই করে অনেকটা আয় হয়েছে। আমরা যখন ছিলাম তখন খুবই অভাব ছিল, এখন আর অভাব নেই। এখন এদের ইট দিয়ে বাড়ি করছে, আরো সাজাতে হয়নি, কাজ শেষ হয়নি ঘরে। আমি অনেক বছর থেকে এগুলো সাজা, 4-5 বছর পরে তারপর বিয়ে হলো, এই এখন আবার এসে এগুলো কাজ করেছি। আমার স্বামী চলা, তা আমার এগুলো দিয়ে আনা কিছুটা সংসার। ঢাকা সহ সারা দেশে খেলনা যাচ্ছে এই গ্রাম থেকেই। পুরো বৈশাখ জুড়ে খেলনার চাহিদা মেটাতে দিন রাত ব্যস্ত থাকেন তারা। মাটির গাড়ি টমটম করে গাড়িগুলো বলে, ওইটার থেকে শুরু ধীরে ধীরে এই দিকে মানে এখন এতটুকু পর্যায়ে আসা গেছে। এই এলাকার যে কাস্টমার আছে সেটা দোকানে আসে, আর বাইরের যে কাস্টমার সেটা মোবাইলে মানে বিক্রি হয়, মোবাইলে মানে করতোয়ার মাধ্যমে মালগুলা সাপ্লাই। কাঠ প্লাস্টিকের খেলনা ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে খোলাস গ্রামের মানুষদের। খেলনা তৈরি করে একদিকে তারা স্বাবলম্বী, অন্যদিকে এই ব্যবসা দেশের অর্থনীতিতেও রাখছে বিশেষ অবদান। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া। অসংখ্য ধন্যবাদ দর্শক যারা ছিলেন এতক্ষণ রাজকাহনের সঙ্গে। আগামীকাল রোববার রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মিলিয়ে নেব আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। 24 ঘন্টা থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।